সময়গুলো যেন বড্ড এলোমেলো। না খেতে ভালো লাগছে না ঘুমাতে। নিজের রুম যেন নিজেরই মনে হচ্ছে না পৈশির। একটা মানুষের শূন্যতা এমন পোড়াবে তা জানা ছিল না। বিছানার দিকে তাকালে আরাবের স্মৃতিই রোমান্ত হয় বেশি। তার কথা হয় হাসি খুশি খুনসুটি এবং তার ভালোবাসা একান্তই ছোঁয়া। কী যে ইন্দ্রজাল জানে। মাত্র 3 দিনে সে পাগল হয়ে যাচ্ছে তাকে ছাড়া। নিজের উপর বিরক্ত হলো সে। রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো। বসার ঘর থেকে তার দাদুর হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ করে ইচ্ছা উচ্ছ্বাসিত তার দাদু। কারণ খুঁজতে সে পা বাড়ালো। ঠেকাতে পা বাড়াতেই শুনতে পেল কারোর সাথে মুঠোফোনে কথা বলছে, তাও আবার বেশ রসিয়ে রসিয়ে। সে আড়ি পাতল শোনার জন্য। নাজমা বলল, কিছু লোক কথা শুনে না, তাদের জোর করে বেঁধে নিতে হয় দাদু ভাই। অপর পাশে কী বলল সে শোনেনি, তবে সে বোধহয় মজার স্বরে কিছু বলছে। তখন তার দাদু হেসে উঠল বেশ উচ্চস্বরে। পৈশী অবাক হলো। সে বুঝতে পারল এই লোক আরাব ছাড়া আর কেউই নয়। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, আরাব মাত্র 2 বার কল দিয়েছে 3 দিনের মধ্যে, আর কল দেয়নি কেন? অথচ সবার সাথে ঠিকই ফোন আলাপ করে, শুধু তাকে ছেড়ে। মনটা বিনিয়ে গেল বিষাদের নীলচে বেদনায়। আরাবের উপর অভিমান জমল। দাঁড়াতে না আর নিজের রুমে ফিরে এসো আবার। পৈশী যেতেই নাজমা আবার হেসে উঠল। ফিসফিস করেই বলল, কেন শুধু শুধু বউকে কষ্ট দিচ্ছ, নিজেও কষ্ট পাচ্ছ? আরাব রগড় গলায় বলল, দাদু এবার তোমার নাতনি আসবে আমার কাছে। আমি যাব না, কিন্তু বলে দিলাম। নাজমা হতাশ হলো, বলল, কেন জেদ ধরে বসে আছো? আরাব বলল, দাদু জেদ নেই, তোমার নাতনি আমাকে কেমন ভালোবাসে এটা তার পরীক্ষা মাত্র। নাজমা বুঝলো এত কঠিন ভাষা। তার কাছে বিয়ের পর স্বামী স্ত্রী এত দূরত্ব পছন্দ নয়। তার ভালোবাসা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এমনিতেই ভালোবাসা হয়ে যায়। মেয়েদের চাপা স্বভাবের হয়, তাই মুখ ফুটে সব জহির করতে পারে না। কিন্তু স্বামীর তাদের আচরণ দেখে বুঝে নিতে হয়। এই সহজ ভাষা সে তার নাতনিকে বুঝতে অক্ষম। সে বরাবরই হতাশ। তবে সেই চাই পয়সা একটু বুঝদার হোক, আরবের মনের ভাষা বুঝুক, দুইজন একে অপরকে বুঝুক, তাদের পথ চলা দীর্ঘায়িত হোক, আমৃত্যু পর্যন্ত একসাথে চলুক তারা। সারাদিন ঘুমিয়ে না ঘুমিয়ে নির্ঘুম কাটিয়েছে পৈশী। পড়ন্ত বিকেল। শীতের প্রকোপ কিছুটা কমে আসছে, সাথে কুয়াশার তীব্রতাও। কিন্তু হিমেল হাওয়ায় কিছুটা রেশ হয়ে গেছে। সে হিমেল হাওয়া পরশে বারান্দায় দোলনায় বসে দুলছে। আনমনে অনেক কিছুই ভেবে চলেছে। এই দোলনায় দুইজনে অজস্র স্মৃতি জমে আছে। তাদের প্রথম কাছাকাছি আসা একে অপরকে গভীরভাবে অনুভব করা, এসব তো এই দোলনা থেকে শুরু হয়েছিল। ভাবতে লজ্জায় লাল হলো তার দুগাল। সে আরাবকে নিয়ে গভীর ভাবনায় মশগুল। হঠাৎই কারোর কড়া ধমক ভেসে এলো। তার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আকসা। চোখে মুখে কেমন মলিন হয়ে আছে। তাকে দেখেই বলল, একা একা কি করছো? পৈশী হতবাক। আকসা এই সময় একদম আশা করেনি সে, তাই চোখ পিটপিট করে বলল, তুমি কখন এলে আপু? কিছু সময় হয়েছে, কিন্তু তোমার নজর অন্য কোথাও ছিল, তাই খেয়াল করোনি আমাকে। তারপর বলো, দিন কেমন যাচ্ছে তোমার? পৈশী হা করে থাকলো কিছু মুহূর্ত, তারপর বলল, আপু, তুমি রিসেপশনে আসোনি কেন? আকসা মৃদু শব্দ করে হাসল। তার পাশে দোলনায় বসতে বসতে জবাব দিল, কিভাবে আসবো? আমার জায়গাটা তুমি ছিনিয়ে নিলে, সেই ক্ষত এখনো শুকায়নি। আমার বুঝি কষ্ট হয় না? আপু সরি, আসলে আমি এমনটা চাইনি কখনো। ধুর বোকা মেয়ে, আমি তো মজা করছি তোমার সাথে। আমার যে বাগদান হয়েছিল, কিভাবে আসবো বলো? তোমার বাগদান হয়েছে আপু? কার সঙ্গে? আমার কাজিন মামাতো ভাইয়ের সাথে। ছেলেটা আমাকে ছোট থেকেই পছন্দ করত, যদিও আমি তেমন একটা পাত্তা দিতাম না তাকে। পরে আরাব আমাকে বোঝালো যে ভালোবাসে তাকে বিয়ে করা উচিত, তাহলে নাকি সুখী হওয়া যায়। আগামী সপ্তাহে আমাদের বিয়ে, তার জন্যই নিমন্ত্রণ করতে এলাম সবাইকে। তা তোমার বরের কি খবর পৌষ মাস? কানাডায় আছে, হয়তো ভালোই আছে। কে বলেছে তোমাকে সে ভালো আছে? ভেবে নিয়েছি। পৌষী, সে কখনোই ভালো থাকবে না তোমাকে ছাড়া। ওকে এভাবে একা ছাড়া উচিত হয়নি তোমার। ভালোবাসলে তাকে আঁকড়ে রাখতে হয়, তার সুবিধে অসুবিধে সবই দেখতে হয়। আরব কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, সে চাইলেই যখন তখন বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু তুমি তো যেতে পারবে।
তোমার উচিত ছিল এখন তার সাথে থাকা। কোম্পানির সাথে চুক্তিবদ্ধ মানে? তোমার জামাই বাংলাদেশে কেন আর কোথাও চাকরির জন্য আবেদন করতে পারবে না? সে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে এই মর্মে সে কখনো এই প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নেবে না। যদি নেয় তবে তাকে বাংলা টাকায় প্রায় 50 কোটি টাকা জরিমানা বাবদ প্রদান করতে হবে। কোম্পানি থেকে তার ছুটি প্রতি 6 মাসে 29 দিন করে দেওয়া হয়েছে। এর আগে নতুন কোনো ছুটি নেই। কিন্তু কানাডায় থাকলে প্রতি মাসে যে 7 দিন করে ছুটি পাবে। বউ বাচ্চা থাকলে তাদের জন্য আলাদা ভাতাও দেওয়া হবে। কোম্পানি ওকে বাড়ি গাড়ি সব দিয়েছে। তোমাকে আরাব এসব কিছু বলেনি? নিরুত্তাপ পয়সী এতক্ষণে আকসার সাথে সব কথা শুনলো, কিন্তু আর শুনলো কিছুটা খটকা লাগলো। আরাব তাকে সব কিছু খুলে কেন বলেনি? কেন মনে হচ্ছে আরাব অনেক কিছু লুকিয়ে গেছে তার কাছে? সে ফোর্থ করে শব্দ নিঃশ্বাস ছাড়ল, বলল। আকসা হাসলো, কিন্তু মুখের কোণে কিঞ্চিত হতাশা দেখে গেল তার। বলল, আপু, তুমি এত কিছু কিভাবে জানো? আকসা কিছু সময়ের জন্য থামলো। হঠাৎই তার চোখ পড়লো পয়সীর উপর। সে বলে উঠল, জানার জন্য আগ্রহ থাকা লাগে পৌষি, শুধু স্ত্রী হলে হয় না। তার প্রতিও তোমার অনেক দায়িত্ব আছে যা তুমি পালনে ব্যর্থ। তোমার জায়গায় আমি হলে কবে তার সাথে ছুটে যেতাম। কানাডার 5 বছরের জীবন আমি আরবের এলোমেলো জীবন দেখেছি। কিভাবে একাকিত্বে যাতাকলে পড়ে অসহায়ভাবে ধুঁকছিল। সে সময় তার সাথে আমার খুব বেশি বন্ধুত্ব ছিল না, তবে ওকে দেখতাম মাঝে মাঝে ভার্সিটি আসতে। কেমন উদাসীনতা লেপ্টে থাকতো তার চোখে মুখে জুড়ে। ক্লাসে এক কোণে বসতো চুপচাপ, কারোর সাথে কথা বলতে চাইতো না। সুদর্শন হওয়াতে মেয়েদের প্রপোজালের লিস্ট থাকতো সবার উপরে। ওর জন্য কত শতাধিক মেয়ে পাগল ছিল তা গুণে শেষ করা যাবে না। কিন্তু তার একটা স্পষ্ট বাক্য ছিল, আই এম ম্যারিড, আই হ্যাভ এ সুইট ওয়াইফ, সো প্লিজ লিভ মি। বিশ্বাস করো, এই বাক্য বলার সময় তার চোখে মুখে তখন উজ্জ্বল হয়ে যেত। আমি বেশ অবাক হতাম। অথচ দিনের শেষে লেকের ধারে দেখতাম সিগারেট ফুঁকতে। একদিন তাকে সাহস করে অনেক কথা জিজ্ঞেস করি। নিজ থেকে খুবই কম কথার জবাব দেয় সে। কিন্তু সেদিন বলেছিল তোমার কথা। সেদিন অনেক ব্যাকুলতা ছিল তার কথার মাঝে। তার পৌষ মাস তাকে কখনো ভালোবাসবে তো? এই বাক্যটাই ছিল তার সবচেয়ে বলা বাক্যের মধ্যে একটি। পয়সীর চোখ দুটো ছলছল। বোধহয় আরেকটু হলে টুপ করেই নোনাজল নিচে পড়বে। আকসা অবাক হলো না, বলল, পৌষী, এভাবে বিরহে না পুড়ে তার কাছে ছুটে যাও। মন ভালো থাকবে, তারও দহন কমবে। আপু, তোমার সাথে আরবের এঙ্গেজমেন্ট হয়েছিল, তা কি সত্যি নয়? পয়সী নিরুত্তর। কি জবাব দেবে এখন? মনটা আঁকোপাকো করছে আরাবকে দেখতে, কিন্তু এখন কিভাবে দেখবে সে? লোকটা তাকে কলই দেয় না। আকসা পয়সীর বিচলিত মুখ দেখে হাসল, বলল, পুরোটাই গুজব। আরব তোমাকে ভালোবাসে, বউ হিসেবেও মানে, কিন্তু বারবার অস্বীকৃতি জানাচ্ছিল তোমাদের বৈবাহিক সম্পর্কে। সে এই বিয়ে খারিজ করলে তুমি ভালো থাকবে, এসব প্রলাপ বাক্য বকতো সবসময়, যার কারণ আমরা কেউ জানি না। সেটা উদ্ঘাটন করতে গৌরব আঙ্কেল আমার কাছে সাহায্য চেয়েছিল, আর আমিও তাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছিলাম। ব্যাস এইটুকুই। এত ভেবে কি লাভ? স্বামীর পাশে থাকো, ভালোবাসা উজাড় করে পাওয়ার এই তো সময়। চলে যাও 2-1 দিনের মধ্যে। পয়সী ভাবছে সত্যি সে কানাডা যাবে, কিন্তু একা কিভাবে যাবে তার ভয় হচ্ছে। আকসা উঠে দাঁড়ালো, বলল, পয়সীকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, আমি আজকে আসছি। পয়সী হতবাক, বলল, এই সময় কোথায় যাবে তুমি? আকসা আবারও হাসল, বলল, আমার সময় ফুরিয়ে গেছে, যেতে হবে। আমার হবু জামাই অপেক্ষা করছে আমার জন্য। পয়সী বাধা দিল না আর। আকসা চলে গেল নিজের গন্তব্যে। পয়সী আবার একা, তাকে ওই গন্তব্যে ফিরতে হবে।
সবার চোখে মুখে উচ্ছ্বাস, অথচ পয়সী পুরো সে কখন বলল কানাডা যাবে, অথচ গৌরবের চোখে মুখে উচ্ছ্বাস উপচে পড়ছে। অবশেষে তার ছেলে বিবি রাজি, সে কালকেই টিকিট কেটে নিবে। খাওয়া দাওয়া শেষ হতেই বসে অস্থির হয়ে পায়চারি করছে রুম জুড়ে। হঠাৎ তার মনে হলো আরাফের যাওয়ার আগে তাকে একটা খাম গিফট করছিল, সেটা সে খুলে দেখেনি। তাই চট করে সে খামটা হাতে নিল। খাম খুলতেই দেখলো তাতে চোখ কপালে, মাই সুইট ওয়াইফ, আপনাকে স্বাগতম কানাডা আসার জন্য। এখানে আপনার জন্য পাসপোর্ট, ভিসা, টিকিট বুক করা আছে। যখনই মনে পড়বে আপনি আমার কাছে ছুটে আসবেন। আমার রুম ফুল দিয়ে সাজানো হবে দ্বিতীয় বাসরের জন্য। জলদি আসুন, আপনার অপেক্ষায় আছে আপনার লাভলি হাজব্যান্ড। ম্যাপল পাতার দেশ, কমলা আর হলদে পাতার কানাডার রাস্তাঘাট ভরে থেকে অন্যান্য ঋতুগুলোতে, কিন্তু শীত এখন বিরাজমান অ্যান্ট্রয়েডি শহরে। তাই তুষারে আবৃত্ত এখন গাছ থেকে শুরু করে রাস্তাঘাটও। মার্সেলে বসন্তের আগমন হবে। সকালে আলো ফুটতেই তারা কানাডার অ্যান্টনি এসে পৌঁছালো। এখানে সূর্যের আলো দেখা মিলল না, কিন্তু অচেনা নগরীতে পা রাখতে যেন অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো পৈশীর। হিমেল বাতাসে গা শিউরে উঠল। মন বলছে এ যেন তার স্বপ্নের শহর। এই শহর তার প্রিয় মানুষ থাকে। তাই বুঝি এই শহরে বাতাসেও তার সুগন্ধি ভেসে বেড়ায়। লম্বা করে শ্বাস টানল সে, মুখের কোনো লাজুক হাসি। আরাপ নেই সামনে, তবুও লজ্জার আনাগোনা করছে তার শরীর জুড়ে। কি এক অদ্ভুত অনুভূতি, এটাই বুঝি ভালোবাসার টান। আরিবা নিজের লাগেজ টানতে ব্যস্ত। হঠাৎই চোখে পড়ল পৈশীর উপর। সে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে পড়ছে। তাহার বাহিরে দিকে মুখ করে তাকিয়ে আছে নিষ্পলক, ঠোঁটের কোণে মুচকি হাসি। আরিবা হাসলো। সে জানে এই হাসির কারণ। বিমানে কতবার জিজ্ঞেস করছে আর কত সময় লাগবে যেতে। সে ধৈর্য ধরে কতবার বলছে ভাবি আর কিছু সময়। আর ভাবিকে বলা হয়নি তার কানাডায় আসছে। এটা তার ভাবির আইডিয়া। সে সারপ্রাইজ দেবে তার একমাত্র জামাইকে। অবশ্য সেও মনে মনে ভীষণ খুশি। তার ভাই চমকাবে ভীষণ, সাথে সেও একজনের সারপ্রাইজ দেবে। গত 20 দিন বেশে কষ্ট ছিল, এবার আর নয়। সে বাসায় ফিরে বিকেলের মধ্যেই তাকে সারপ্রাইজ দেবে। গায়ে শীতের পোশাক, তাও জমে যাচ্ছে ঠান্ডায়। এখানে তাপমাত্রা সবসময় -15 ডিগ্রি থাকে। এটা পৈশীর জানা না থাকলেও আরবি সব কিছু জানা। তাই তো সিন্ধির জন্য শীতের পোশাক পরিয়ে নিয়েছে পৈশীকে। তাও কাঁপছে। এত শীতলতা আর কখনো অনুভব করেনি সে। আরিবা হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। গরম গরম কফি নিয়েছে সব থেকে। গাড়িতে বসে পৈশীকে বলল ভাবি কফি খেয়ে নাও, শরীরে আরাম অনুভব করবে কিছু সময়ের মধ্যে। পৈশীর ঠান্ডার শরীর নুইয়ে পড়ছে, তাই আর বিরক্তি না করে কফি পান করতে লাগলো। সময় যেন ফুরাচ্ছেই না। গাড়িতে বসছে প্রায় ঘন্টাখানেক, অথচ বাড়ি পৌঁছাতে কখন পৌঁছাবে তার ঠিক নেই। গাড়ির ভিতরে হিটার অন করা, নয়তো বরফ হয়ে যেত এতক্ষণে। প্রায় 10 ঘন্টা জার্নি শেষে তারা বাসায় আসলো, ঠিকানায় পৌঁছালো। সাদা আর ধূসর বর্ণের দ্বিতলা বিশিষ্ট বাড়ি। সামনে সুবিশাল জায়গা, ফুল এবং ফল, একপাশে সবজি বাগান করা আছে। রাস্তার পাশে ম্যাপল গাছে ভরপুর। বাড়ির দ্বিতীয় তলা খোলা বারান্দা, এখানে অবশ্য গোলাকার টেবিল রাখা আছে, অন্য পাশে ঝুলন্ত দোলনা। তবে বাইরে প্রচণ্ড ঠান্ডা। দরজা জানালা 800 করে বন্ধ রাখা আছে। ঘরের ভেতরেও হিটার অন হয়ে গেল। আরাপ নেই, তার অফিসে চলে গেছে। আরিবা তাকে সান্ত্বনা দিল, চিন্তা করো না ভাবি, আমি আসি না। আর কাছে ভাবি ডুপ্লেক্স চাবি ছিল, সেটিতে দুইজনের ভেতরে প্রবেশ করেছে। কিন্তু পৌষের মন খারাপ যেন তরতর করে বেড়ে চলেছে। এতদিন পর সেও যে আরাপকে দেখল না। কিচেন রুমে এসে পৈশীর চোখ কপালে। দুপুরে খাবার রান্না করা আছে। সে আরিবাকে ডাক দিল। আরিবাও হতবাক, এত রান্না করছে কার জন্য? আরাপকে কোনোভাবে জেনে গেছে তারা কানাডায় এসছে? পৈশী ভাবনায় পড়ল, কিন্তু আরিবার বিচক্ষণ মস্তিষ্ক জানান দিচ্ছে তার ভাই অবশ্যই জানে। দুইজন হালকা কিছু খেয়ে রুমে ফিরে এলো। পৈশী আরাবের রুমে প্রবেশ করতে গিয়ে অবাক হয়ে ধাক্কা খেলো। রুম তো লক করা। সে আবারও আরিবাকে ডাক দিল। আরিবা এসে দেখলো আসলে তার ভাইয়ের রুম বেশ ভালোভাবে লক করে গেছে। সে হতবাক, কিন্তু পৈশী মনে বলছে অন্য কিছু। দরজার লকের পিছনে কি কারণ থাকতে পারে? আরিবা বলল, ভাবি তুমি আমার রুমে এসে বিশ্রাম নাও, ভাইয়া এলে জিজ্ঞেস করা যাবে তখন। পৈশী দীর্ঘশ্বাস ছাড়ল। কি হচ্ছে তার সাথে বুঝতে পারছে না। সে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। আরাব ফিরবে বিকেল 3টার দিকে। এখনও 4টা ঘন্টা সময় আছে সে ফিরতে। আরিবার সাথে তার বিছানায় শুয়ে পড়ল। কালক্ষেপণ করলো না তার ঘুমও। মুহূর্তে রাজ্যের ঘুম নামল দু চোখ জুড়ে। ঘুম ভাঙল বিকেল 4টায়। দেয়াল ঘড়িতে সময় দেখছে, অবাকই হলো বেশ। এত ঘুমিয়েছে সে। আড়ামোড়া ভেঙে বিছানা ছেড়ে নামলো। প্রথমে আরিবাকে ডাক দিল, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। কিছুটা অবাকই হলো, মেয়েটা গেল কোথায় তাকে রেখে। তারপর নিচে নামতে চমকে উঠল আরেক দফা। আরাপ চলে এসছে। মাইক্রোওভেনে খাবার গরম করে টেবিলে পরিবেশন করে রেখেছে সে। কি বলবে এখন? ধরা পড়ে আমতামতো করে সালাম দিল। আসসালামু আলাইকুম।
আরাবও ফিরতে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। এরপর পৈশি চুপ করে গেল। কি বলবে আর? নিজের ওড়না এক হাতে ধরে আঙুল দিয়ে মোস্টামুষ্টি করছে সে। আরাব এক পলক তাকালো, বলল, খেতে এসো। ঘুমাচ্ছ দেখে আর ডাকেনি তখন। পৈশি ভাবনায় পড়ল, আরাব কি জানতো তারা আসবে? কিন্তু কিভাবে জানলো সে? আর আরিবা কোথায়? সেও আবারও আমতামতা করলো। আরিবা কোথায়? তোমার ননদ তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, চলে আসবে কিছুক্ষণ বাদে। পয়সা না চাইতেও মুখ ফুলালো। তার ভীষণ মন খারাপ। সে এখানে শটান দাঁড়িয়ে আছে। আরাব মৃদু সুরে ডাকলো, চেয়ারে বসো। খাবার কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, এখানে খাবার দ্রুত ঠান্ডা হয়ে যায় কিন্তু। পয়সি মাথা নাড়িয়ে সায় জানালো। আরাবের পাশাপাশি চেয়ারে বসলো সে। দুইজন আলাদা প্লেটে রাখা তার সামনে। তার খুব বলতে ইচ্ছে হলো আমাকে খাইয়ে দাও সেই দিন রাতের মতো, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখলো তার জন্য প্লেট আলাদা করে সব খাবারই পরিবেশন করা আছে। খিদে পেয়েছে ভীষণ, তাই কোনো রকমে সেই খাবারগুলো গিলছে সে, কিন্তু মনটা ভীষণ খারাপ। আরাব তাকে দেখে একটুও চমকালো না, না জিজ্ঞেস করলো কেমন আছে সে, কিভাবে তো জার্নি করে এত দূরে আসতো, না একটু কাছে টানলো, না বুকে জড়িয়ে ধরলো। সে বড্ড হতাশ হলো। আর চোখে আরাবকে দেখলো, সে নিশ্চিন্তে খাবার গিলছে। তা দেখে মনটা আরও হতাশ হলো। আরাবের কাছে যেন তার কোনো অস্তিত্বই নেই। সে খাবারটা দ্রুত শেষ করেই বলল, শরীরের ক্লান্তিবোধ এখনো যায়নি, আবার একটু শুয়ে থাকবো। যাবো উপরে? আরাব হু বলে মাথা নাড়ালো। পয়সির মনটা যেন বিষিয়ে গেল এবার। কেমন মানুষ সে, কোনো হোলদোল নেই। সে এতদূর কার জন্য পাড়ি দিয়ে এসছে। উপরে উঠছে এলোমেলো ভঙ্গিতে, পা দুখানা কেমন ভার হয়ে আসছে। পেছন থেকে তার একটা ডাক এলো, কফি খাবে? তাহলে শরীরটা আরাম পাবে। সে না বলে আরাবকে আবদারটা নাকচ করে দিল। আর এবার রুমে এসে আবারও শুয়ে পড়লো। এবার দুচোখ ঘুম নেই, জলের টইটুম্বুর তার দুচোখ। হঠাৎই দরজার শব্দ হলো, ভেবে আরিবা এসছে তাই বলল, ভেতরে না এসে শব্দ করছো কেন আরিবা? বিপরীতে এক নমনীয় স্বর ভেসে এলো, আরিবা না আরাব। পয়সী আর জবাব দিল না। ফাটা বেলুনের মতো মুখ চুপসে আছে তার। আরাবের উপস্থিতি টের পেয়ে সে বিছানার অন্যদিকে ঘুরে শুয়ে আসছে। আরাব ধীর পায়ে তার পাশে এসে বসলো। পয়সীর বাহুতে হাত রাখতে সে তেতে উঠল। ডিস্টার্ব করো না তো, আমার ভালো লাগছে না। আরাব বলে শব্দ করে ঠোঁট টানলো। কিঞ্চিত শব্দে নিঃশব্দ নিঃশ্বাস ছেড়ে বলল, কেউ চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারে, কিন্তু কত দূর থেকে এসছে স্বামীকে একটু কাছে পাওয়ার জন্য, অথচ কাছে না এসেও দূরত্ব বাড়িয়েই চলেছে। কিন্তু আমি কিছু মনে করব না, সে যেন ঝটপট আমাকে জড়িয়ে ধরে। পয়সা আগের মতনই শুয়ে আছে। আরাব কপট রাগ দেখালো, তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। দুগালে নিজের দুহাত রেখে বলল, কাছে এসে হয়তো অভিমান করো কেন? নিজ থেকে কি একবারও জড়িয়ে ধরতে পারো না? নিজের স্বামীকে একবারও ভালোবাসি বলতে পারো না? কেমন বউ তুমি? আমি দুপুর 1টায় বাসে আসছি, সে তখন থেকে কিছু দীর্ঘ 2.5 ঘন্টা তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। তুমি ক্লান্তিতে ঘুমে বিভোর, তাই আমি ইচ্ছা করেই ঘুম ভাঙাইনি তোমার। এত দূরে জার্নি করছো দেখে কাছে এসেও নিজের কাছে আসো না কেন? তুমি না আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিলে? কিসের সারপ্রাইজ দেব? তুমি তো জেনেই গেছো আমরা আসবো। কিভাবে জানলাম জিজ্ঞেস করবে না? কিভাবে? তোমার টিকিটের ভিসাতে লাগানো অটো মেসেজ এসছে আমার ফোনে, সেটি ভেবেই জেনেছি। তুমি আমাকে বলোনি যখন, ধরে নিলাম সারপ্রাইজ দেবে। আচ্ছা ঠিক আছে, এবার তো একটু হাসো। আমি কিন্তু সত্যি সারপ্রাইজ হয়েছি যখন মোবাইলে মেসেজ দেখেছি। কখন আসবে সে অপেক্ষাতে রাত কাটিয়েছি এই 3 দিন। পয়সী চোখ তুলে এক পলক তাকে আবার মাথা নিচু করে নিল। আরাব ফের বলে উঠল, চলো তোমাকে আমি আসল সারপ্রাইজটি দেখাই। এতটুকু বলে পয়সীকে কোলে তুলে নিল। পয়সী লজ্জা আরাবের গলা চেপে ধরল। আরাব নিজের রুমে এসে বলল, এবার চোখ খুলে তাকাও তো পোষমাস। পয়সী তাকাতে চমকে উঠল। ফুলের গন্ধে পুরো রুম মোমো করছে। হরেক রকমের গোলাপ দিয়ে সাজানো রুম, আছে সাদা লিলি ফুলও। সে শুকনো ঢোক গিলে বলল, তুমি ফুল দিয়ে রুম সাজিয়েছো কেন? আমি ভেবেছি নিছকে মজা করছো আমার সাথে। আরাব মৃদু হাসল। পয়সীকে পেছন থেকে আগোছালো জড়িয়ে ধরে বলল, আমার কাছে প্রতিদিনই স্পেশাল, তাই আজকের দিনটাও স্পেশালভাবেই মনে রাখতে চাই। বুঝেছো মিসেস আরাব? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, অথচ এখানে সন্ধ্যা আর সকাল দুটোই এক মনে হলো। ঘোরের কাঁটায় বিকেল 5টা ছুঁই ছুঁই। আচমকাই পয়সের ঘুম ভাঙল। বাইরের ঠান্ডা হিমেল বাতাসে শোষো করে শব্দ শোনা যাচ্ছে। তুষারের ঝড়ের সাথে বাতাসের বেগ প্রচণ্ড বেড়েছে। পয়সী মাথা ব্যথা করছে। এক হাত কপালে রেখে কোকিয়ে উঠল। তার মৃদু স্বরের আর্তনাতে আরাবের ঘুম ভাঙল। সে মাথা তুলে নিজের মুখ এবং পয়সীর সম্মুখে রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? পয়সীর ধরা গলায় বলল, মাথা ব্যথা করছে। আরাব আড়াবুড়া ভেঙে উঠল। রুমের হিটার তাপমাত্রা আরও কিঞ্চিত বাড়ালো। পয়সীর কপালে হাত রেখে চিন্তায় পড়ে গেল সে। হতাশা সুরে বলল, সরি,
তোমাকে এত শীতের মাঝে এখানে নিয়ে আসা একদম উচিত হয়নি। পরিবেশ পরিবর্তনে তোমার শরীর নিতে পারবে না। এখানে তাপমাত্রা সবসময় মাইনাসের নিচে থাকে। রাতে আরও বেশি ঠান্ডা পড়বে। তোমার শরীর গরম হয়ে আসে, এখন জ্বর আসবে বোধহয়। স্বামীর এহেন কথায় শুকনো ওষ্ঠতায় এলিয়ে উঠল পৈশির, কপালে হাত ছড়িয়ে বলল, তুমি অহেতুক চিন্তা করছো আরাব ভাই, আমার কিচ্ছু হবে না। কি বলল ভাই? পৈশির জিহ্বা কামড় দিল, বিড়বিড় করে নিজে নিজেই। তাহলে কি ডাকবে সে? ওগো শুনছো, ময়নার বাপ। কিন্তু তাদের তো বাচ্চা নেই। ভাবতে গিয়ে নিজেকে শুকনো ওষ্ঠতায় টিপে হাসলো। আরাপ নিষ্পলক তাকিয়েছে পৈশির দিকে। মুখ টিপে হাসিটার নজর এলো তার। দৃশ্যটা বেশ উপভোগ করলো। পৈশির কপালে আলতো করে চুমু খেলো সে। কানের কাছে ফিসফিস করেই বলল, ভাই ডাকো আর যাই করো, আমার বাচ্চা কাচ্চা মামা বানাতে জানো যেও না কিন্তু। তারপর আরাপ আলগোসালো উঠে গেল বিছানা ছেড়ে। ফের বলল, আমি আসছি, ততক্ষণ শুয়ে থাকো। পৈশি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আরাপের ছোঁয়া যেমন জাদু মেশানো, তার ব্যথা কিছুটা কমতে শুরু করছে। ইচ্ছে করছে ফের আবদার করতে, আর একটা চুমু খাও তো ইঞ্জিনিয়ার সাহেব। তোমার বইয়ের ওষুধ তো তুমি। কিন্তু সেই কথা মুখেই রয়ে গেল। আরাপ ততক্ষণে রুম ছেড়ে পগার পার। আরাপ নিচে নামতে আরিবাকে দেখে থমকে গেল। কেমন উদ্ভ্রান্তের মতো সে ঘরে ঢুকছে, চোখে মুখে আতঙ্কিত। সে মনের কথা না চেপে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এলি কেন? আরিবা ভাইয়ের চোখ গোল গোল করে তাকালো। এভাবে ভাইয়ের সাথে দেখা হবে ভাবিনি। আমতাপ্ত করে বলল, ফ্রেন্ডের সাথে মজা করতে করতে কখন সন্ধে হয়ে গেল টেরই পাইনি। বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকটাই দেরি করছিস। ভাইয়ের জবাব না দিয়ে আরিবা হাই তুলল, বলল, রুমে আছে। ফের আরিবা বলে উঠল, ভাইয়া, ভাবি কোথায়? তুই কিচেনে যাচ্ছিস? আমার জন্য একটা কফি নিয়ে আসিস তো। আরাব বোনের কথা শুনে কিঞ্চিত ভুরু কুচকালো। ফের জবাব দিতে গিয়ে দেখলো তার বোন নিজের রুমের দিকে অগ্রসর হচ্ছে। তার মন খসখস করছে। এত দেরি করে আসার কারণটা কি? কিন্তু তা নিয়ে আর বেশি ঘাটালো না, কিন্তু বলে উঠল, যদি পারিস একবার পৈশাকে দেখে আসবি, ওর বোধহয় জ্বর আসবে। আরিবা চমকে উঠল ভাইয়ের কথায়। জবাব না দিয়ে টিপনানি মারল সে। জ্বর না উঠে কই যাবে? জামাই পাগলা একটা বউ। দেশে তো নিজের যত্ন নেয়নি, এখন জামাইকে কাছে পেয়ে জ্বর হুড়মুড় করে চলে এসেছে। বুঝছো ভাইয়া? আরিবা ঠায় দাঁড়িয়ে আছে, দুই চোখে লজ্জা আনাগোনা করছে তার। তার বোন বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আরিবা ভাইয়ের দিকে এক পলক তাকালো। আরাপ ইতস্তবোধ করছিল। ইতিমধ্যে করে অন্যদিকে মুখ ঘুরল তখন। আরিবা ভাইয়ের এমন লজ্জামাখা মুখ দেখে নিজে নিজে মুখ টিপে হাসল। নিশুতি রজনী পৈশির জ্বর ক্রমেই বেড়ে চলেছে। আরাপ মাথায় পানি দিয়েছে, কপালে জলপট্টি দিয়েছে, ডাক্তারকে কল করে ওষুধ আনিয়েছে। কিন্তু এত কিছু করেও তার জ্বর কমানো গেল না। রাত বাড়ার সাথে সাথে জ্বরের ঘরে মেয়েটা আবল তাবল বকতে লাগলো। আরাপকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠল, আরাব ভাই, তুমি আমাকে ভালোবাসো না কেন? ও আরাব ভাই, আমার চেয়ে তিতলি বেশি সুন্দরী? তুমি সব সময় ওই তিতলির প্রশংসা করো কেন? আরাপ পোষ মাথায় হাত বুলিয়ে দিল, বলল, আমি তোমাকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না তো। পৈশি বিশ্বাস করলো না। দুটি ঠোঁট উল্টে ফ্যাস ফ্যাস করে কান্নার শব্দ তুলল, বলল, তুমি আকশাকে কেন বিয়ে করবে বলেছো? তোমাকে আমি খুন করব আরাব ভাই, তুমি খুব খারাপ ছেলে। আমি বিয়ে করব কখন বলেছি? তুমিই তো আমার একমাত্র বউ। তাহলে আমাকে ছেড়ে কেন চলে এসেছিলে? আমি কিন্তু দুঃখ পেয়েছি তখন। নিজের বুকের বাম পাশে হাত রেখে বললাম, দেখো, এখানে খুব কষ্ট হতো, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আরাপ পৈশিকে নিজের বুকের মধ্যে চেপে ধরল, মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, আমার বুকে তোমার জন্য কষ্ট হতো, বিশ্বাস করো। তুমি ছাড়া আর কাউকে নিয়ে কখনো ভাবিনি। তোমাতেই শুরু, তোমাতেই শেষ। বুকে গুজে থাকা পৈশি বারবার নাক টানলো, বলল, তুমি পারফিউম ব্যবহার করো না কেন? তোমার পারফিউমের গন্ধ আমার খুব ভালো লাগে তো। আরাপ তাজ্জব বনে গেল। নিজের দুহাত দিয়ে পৈশির থুতনি আঁকড়ে ধরে বলল, কিন্তু তুমি যে বলেছিলে তখন তোমার পছন্দ নয়, গন্ধে বমি আসে। পৈশি কিঞ্চিত শব্দ করে হেসে দিয়েই বলল, আমি তো মজা করেছি তোমার সাথে, কিন্তু তুমি সব কিছুতে এত সিরিয়াস হয়ে যাও কেন? কখন সিরিয়াস হয়েছি? মনে নেই কখন সিরিয়াস হয়েছো? সাফওয়ানের সাথে আমাকে দেখে তুমি ভেবে নিয়েছো ওকে আমি ভালোবাসি। তিতলি যে তোমাকে চিঠি দিয়েছে আমি তখন জানতাম না, কিন্তু যখন শুনি হতবাক হয়ে যাই।
এই জন্য তোমার জন্মদিনে আমার ব্যাগে রাখা উপহার আমি ভেবেছি তুমি তিতলিকে দিয়েছো, কারণ এর আগে মাঝে মধ্যে তুমি তিতলির প্রশংসা করতে, আবার তিতলির চিঠিও পড়েছো। এজন্য ধরে নিয়েছিলাম এসব তিতলির, কিন্তু উপহারগুলো আমি খুলে দেখিনি তখন। স্কুলে তিতলিকে বলি খুলে দেখার জন্য, কিন্তু তখন আমার মনে তোমার জন্য অদ্ভুত অনুভূতি হয়। কেন জানি না, সেদিন ভীষণ মন খারাপ হয়। তিতলিকে দেয়া উপহারগুলো দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এই জন্য সেদিন বাসায় ফিরতে ইচ্ছে করছিল না। জানো, সেদিন আমি ফেনী রেলওয়ে জংশনে নিরিবিলি বসে দীর্ঘ সময় ধরে কেঁদেছি। সেদিন খুব বলতে ইচ্ছে করেছিল, আরব ভাই তুমি আমাকে ভালোবাসোনি কেন? আমি কি দেখতে খুব খারাপ? ওই তিতলির থেকেও খারাপ? আর ঘন্টা দুয়েক পরে সাফওয়ান আমাকে দেখে ছুটে আসে। আমার মন খারাপ দেখে রেস্টুরেন্টে জোর করে খেতে নিয়ে যায়। কিন্তু আমি কিছুই খেতে পারিনি সেদিন। সে আমাকে আবার বাইকে করে বাসায় দিয়ে যায়। পড়ে যাওয়ার ভয়ে তার কাঁধে আলতো করে হাত রেখেছিলাম। বিশ্বাস করো, আমি তাকে একটুও শক্ত করে ধরিনি। কিন্তু আমি জানি তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, ভাবছো সব মিথ্যে বলছি। আরাপ পূর্বের চেয়ে দ্বিগুণভাবে দৃঢ় বন্ধনে বেঁধে নিল পৈশীকে। চোখে মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল তারা। বলল, কে বলছে তোমাকে আমি বিশ্বাস করি না? আমি শুধু রাগানোর জন্য এইসব বলেছি। আমিও তোমাকে সবসময় সত্যি বলতে মুখিয়েছিলাম, কিন্তু সেই দিনের পর থেকে তুমি দূরত্ব বাড়িয়েছিলে আমার থেকে, যা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিত। তাই তো কানাডায় ফিরে এসেছি, শুধু তোমার অনুভূতি প্রকাশিত হওয়ার জন্য। যদিও রোজ ভয় পেতাম তুমি আবার আমার থাকবে তো, নাকি অন্য কারোর হয়ে যাবে। পৈশী হিসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, তুমি 5 বছরে একটা খোঁজও নাওনি আমি বেঁচে আছি না মরে গেছি। দাদুকে জিজ্ঞেস করো, আমি প্রতিদিনই তোমার বউয়ের খোঁজ নিতাম, কিন্তু আমার বউ তার জামাইয়ের খোঁজ নেয়নি কখনো। পৈশীর প্রত্যুত্তরে করতে কষ্ট হচ্ছিল ভীষণ, কারণ ততক্ষণে তার কান্নার বেগ বেড়েছে। ভেজনে গলে অস্পষ্ট সুরে বলল, আমি ভেবেছি তুমি আমাকে ঘৃণা করো ভীষণ, তাই আর তোমার মুখোমুখি হতে চাইনি। কথার মাঝে আরাপ পৈশীর অধর মাঝে নিজের শাহাদত আঙুল চেপে ধরল। হিসেসিয়ে বলল, আর কথা নয়, এবার শুধু ভালোবাসা, আর বুকটি চুপটি হয়ে ঘুমাও। পৈশী চুপচাপ বিড়ালছানার মতো বুকে মুখ গুজে শুয়ে আছে। ফিসফিস করেই বলল, আমি তোমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকলে রাগ করবে? আরাপ তার বোকা বোকা কথায় হাসল। জবাব দিল বেশ কিছুক্ষণ পর। বলল, যা খুশি ডাকো, শুধু ভাই ডেকো না। আর পৈশী বলে উঠল, ইঞ্জিনিয়ারিং সাহেব। আরাপ ছোট্ট করে বলল, হুম। জ্বরের ঘরে পুরো 3 দিন বিছানার সাথে লেপটেছিল পৈশী। হুশহীন অচেতন জিরোজন্যে শরীর ছিল প্রায়। কখন আধার ঘনিয়ে রাত নামলো, আবার কখন ক্ষণিকের জন্য সূর্য দেখা দিত, তা অজানাই ছিল তার। অবসাদের দিন আরাপ নিজের বউয়ের সেবা শ্রদ্ধা করতে বিন্দুমাত্র কার্পণ্যতা করেনি, কিন্তু আজ সুস্থ হতেই সারা ঘর টইটই করে ঘুরে বেড়াচ্ছে সে। তার সে কি আনন্দ! আরবের কাছেও আবদার করছে সে পুরো অ্যান্টেনি শহর ঘুরে বেড়াবে। বিনিময়ে আরব শেষে দিয়েছে শুধু। বউ তার ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে তার সাথে। আগের সেই চঞ্চলতা পৈশী রূপেই ফিরেছে। সে তো এটাই চাইতো এতদিন। পৈশী পুরো ঘর ঘুরঘুর করে শেষ করে আবারও আরবের কাছে ফিরে এসছে। তার কোলে বসে দুগাল টেনে আবদারের সুরে বলল, আপনার বউ তুষারে ঢাকা শহর দেখবে, সেই বরফ দিয়ে ফুটবল খেলবে, পুতুল বানাবে, তারপর সুন্দর দেখে পুতুলের একটা নামও দেবে। তাকে কখন নিয়ে যাবে বলুন না ইঞ্জিনিয়ার সাহেব? আরব বিনিময়ে আবারও হাসল। বলল, তোমার শরীর ভালো হোক, পুরোপুরি সুস্থ হও, তারপর তোমাকে নিয়ে শহর শহর দাপিয়ে বেড়াবো। পৈশী কপট রাগ দেখালো, দুটি ঠোঁট উল্টে বলল, তুমি বউকে একটুও ভালোবাসো না ইঞ্জিনিয়ার সাহেব? তাহলে কাকে বাসি? আমি কি জানি। আরিবা নিচে এসে তার ভাই ভাবির এমন ভালোবাসার দৃশ্য দেখে বেশ অৎফুল্লত হলো। মন তার ভীষণ খুশি, কিন্তু যখন নিজের কথা ভাবে দু চোখ দিয়ে পানি জমে অজান্তেই। কি থেকে কি হলো তার জীবনে, এমনটা সে ক্ষুণক্ষরে ভাবেনি কখনো। আক্ষেপের শ্বাস বেরিয়ে এলো বক্ষপট থেকে। পৈশী আরাপ থেকে নিজেকে ছুটল। মনে মনে পণ করলো সে আর ইঞ্জিনিয়ারিং সাহেবের কাছে একদমই ঘেঁষবে না। লোকটা একদম খারাপ, তার কোনো আবদারই রাখে না। কিন্তু সিঁড়ির কাছে আসতেই আরিবার মুখোমুখি হলো সে। আরিবাকে সে বড় অচেনা লাগে আজকাল। কি হয়েছে জিজ্ঞেস করে, কেমন থোয়া মেরে থাকে। কথার মাঝে জড়োটা, সঠিক উত্তর কোনো জবাব দিতে পারে না। সে মুখের কোণে কিঞ্চিত হাসি ফুটালো, বলল, কি ব্যাপার ননদিনী, লুকিয়ে লুকিয়ে আমাদের প্রেম দেখা হচ্ছে বুঝি?
আরিবা মৃদু হাসল, মাথা নাড়িয়ে না জবাব দিল। পৈশী ফের খোঁচা মারল। কিন্তু আমার মনে হচ্ছে তুমিও এমন করে কাউকে নিয়ে ভাবছো, তাই না? আরিবা চমকে উঠল হঠাৎই, নিজের অসহায়ত্ব মুখ লুকাতে ব্যস্ত বলল। আরে না ভাবি, এমন কিছু নয়। পৈশী তার অদূরদর্শী দৃশ্য ফেলল, চট করে বলল। তুমি কিছু লুকাচ্ছ বোধ হয়। কানাডায় আসার জন্য যতটা এক্সাইটেড ছিলে, আসার পর ততটাই মৌনতা তোমার চোখে মুখে। যেন আনন্দ জিনিসটাই তুমি চেনো না। কি হয়েছে বলো তো? আরিবা অকল পাথরে পড়ল বোধহয়, আমতামতা করে ফের বলল। কি সব হাবিজাবি বলো ভাবি, এমন কিছুই না। কথাটুকু শেষ করে হাঁটতে হাঁটতে তড়িঘড়ি করে পায়ের কদম চালিয়ে যেতে নিজের রুমে প্রবেশ করলো। পৈশী থ হয়ে গেল, তার মন বলছে আরিবা কিছুটা লুকাচ্ছে, কিন্তু কি সেটা? দিন দুয়েক পর আরাপ নিজের কথা রাখলো। আরিবা পৈশী দুইজনকে নিয়ে বের হলো ঘোরার জন্য। প্রথমে তারা অ্যান্টনি লেক দেখবে। সেখানে অ্যান্টোনিওর মিউনিসিপ্যাল পার্কে থাকবে একদিন। এই পার্কে কানাডার কিংস্টন অ্যান্টনির লেকের পাশে অবস্থিত, পাশে কাতারি উপসাগর। এই লেক দেখা শেষ হলে সোজা যাবে নাগরা জলপাত দেখার জন্য। কিন্তু পৈশী অ্যান্টনির লেক দেখেই ফিদা। এই লোক এত সুন্দর, সে একবার ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছিল। স্বচ্ছ নীল জল, একদম সমুদ্রের নাই। পাশে সাদা বালির বীচ, আশেপাশে ম্যাপল গাছ ও অন্যান্য ঝাউ গাছও আছে। আরও আছে নাম না জানা অসংখ্য গাছ। ছোট ছোট দ্বীপপুঞ্জ এই লেকের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। পৈশী আরাবকে ডাকলো লেকের পাশে দাঁড়াতে, সে একটা ছবি তুলবে। ছবি তোলা শেষ হলে তার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। সে তুষার গোলা গোলা বানিয়ে আরাবের গায়ে ছুড়ল। আরাব হতভাবের মতো দাঁড়িয়েছে তখন। বউয়ের কার্যকলাপ আজকাল তাকে বেশ ভাবায়। অবশ্য সেও একটু ভাবলো। বউ দুষ্টমি করতে সময় দিল। কিছু সময় পেরোতেই সে তুষারের গোলা বানিয়ে বউয়ের গায়ে ছুড়ল। পৈশীর গায়ে সেটা না পড়ে অন্যদিকে গিয়ে পড়ছে। এতে পৈশী হেসে লুটোপুটি খাচ্ছে। আর এই দৃশ্যগুলো আরিবা ক্যামেরাবন্দি করছে দূর থেকে। পৈশী আরাবের প্রায় ঘণ্টাখানেক নিজেদের মধ্যে গোলা মারামারি করলো। শেষ দুইজনে ক্লান্ত হয়ে তুষারের মাঝে গিয়ে বসল। কিন্তু পৈশী থেমে নেই। সে তুষারের উপর তুষারের স্তূপ করে একটা পুতুল বানালো, আর সেই পুতুলের নাম দিল পৌরা। আরাব শব্দ করে হেসে দিল নাম শুনে, বলল, ও তোমার বোন, নাম পৌরা দিলে যে? পৈশী কর্ণপাত করলো না আরাবের কথায়। সে ভাবলেশীন, তার গলার সুর চেয়ে আহ্লাদীপনা বলল, সে একটা পুতুল, তবে বোন হতে চাইলেও সমস্যা কোথায় জনাব? তাহলে সে আমার শালিকা? ভাবতে পারেন, কিন্তু আমার বাবার মেয়ে নয় কিন্তু। আরাব বউয়ের কাণ্ডে হাসল। জ্বর থেকে সুস্থ হওয়ার পর থেকে মেয়েটা বেশ দুষ্ট আর চঞ্চল হয়ে গেছে। পুরো একদিন অ্যান্টনি লেক ঘোরাঘুরি শেষে তারা পৌঁছালো নাগরা জলপ্রপাত দেখতে। এটি বোধহয় পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। এর আশেপাশে অজস্র হোটেল রেস্টুরেন্ট অবস্থিত। বিয়ে করার জন্য অন্যতম বেস্ট জায়গা হিসেবে এটাকে বেছে নেয় কানাডিয়ানরা। তাই প্রচুর কাপল আসে রোজ এখানে। আরাব পৈশীকে সব কিছু ঘুরে ঘুরে দেখালো। দেখতে যতটা মনোমুগ্ধ মিশনও ঠিক ততটাই ভয়ঙ্কর এই জলপ্রপাত। তাই কিছুটা দূরত্ব বজায় রেখে তার এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছে। পুরো একদিন নাগরা জলপ্রপাতে কাটলো তারা। দিন পাঁচেক তারা শহরের বিভিন্ন পর্যটক এলাকাগুলোতে ঘুরে আসলো। ঘোরাঘুরি শেষে শরীর মন দুটোই সতেজ থাকে। ক্লান্তিগুলো যেন ফুরফুর করে উড়ে যায় নিজের শরীর থেকে। কিন্তু আরাব কিছুটা বিচলিত। পরের দিন তাকে চিরচারিত সেই অফিসেই যেতে হবে। পৈশীকে নিয়েও ভার্সিটি যেতে হবে। তাকে ভর্তি করানোর জন্য ভর্তির আবেদন জমা করে এসছে সে। আর এবার দিন যাচ্ছে কোনো রকম। নিজের মাঝে নিজেকেই খুঁজে পায় না ইদানিং। কিন্তু ভাইয়ের অবাধ্য হতে পারবে না সে। তাই ভাই ভাবির সাথে নিজের ভার্সিটিতে পা রেখেছে প্রায় 1 মাস পর। চেনা ভার্সিটি ওয়াজ বড্ড অজানা ঠেকছে তার কাছে। সে ক্লাসের বাইরে বসে আছে। আরাব পৈশীর টিচার রুমে প্রফেসরের সাথে কথা বলছে। হঠাৎই পরিচিত এক মুখ দেখে সে ঘাবড়ে গেল। এ লোককে দেখলেই তার বমি আসে এখন। সে দ্রুতই টিচার রুমে প্রবেশ করে ভাইয়ের গা ঘেঁষা দিল। পৈশী আরিবার এহেন আচরণে বেশ অবাক, কিন্তু জিজ্ঞেস করার জন্য একটি মোক্ষম সময় নাই বিদায় বলা হয়ে ওঠেনি তার। টিচার রুম থেকে আরাব বের হতেই আরিবা বলে উঠল, ভাইয়া, ভাবিকে এখানে ভর্তি না করালে হয় না? দেশে সে 3য় বর্ষের ছাত্রী কিন্তু। আরাব থমড়ে দাঁড়ালো। পুরুকুসকে জিজ্ঞেস করলো হঠাৎ এই প্রশ্ন। আরিবা কিঞ্চিত ভয় পেল, আমতামত করে বলল, তখন দেশের স্নাতক শেষ হলে ভাবি স্নাতক না হয় এখানে পড়বে, তাই বলছিলাম আর কি। আরাব আরও বেশি অবাক হলো। তার বোন তার আগে পৈশীকে কানাডা নিয়ে আসার জন্য সবার আগে সেই সমর্থন জানিয়েছিল। কিন্তু আজ তার কথা বদল দেখে তার মনেও কিঞ্চিত সন্দেহের উপস্থিতি হলো। কিন্তু সে প্রকাশ করল না, চুপ মেরে গেল নিভৃতে। বলল, কানাডায় স্নাতক পর্যায়ে পড়লে স্নাতকোত্তর পড়ার দরকার নেই। এদেশে পড়ার সাথে নিজের দেশের
পড়ার আকাশ পাতাল পার্থক্য, কিন্তু এখানে পড়ার শেষে উজ্জ্বল কেরিয়ার আছে, কিন্তু শেষে এর কোনো ভবিষ্যৎ নেই। তাই কানাডায় পড়াই উত্তম। আরিবা চুপ হয়ে গেল, কিন্তু তার মন বলছে এই দেশে যতই উন্নতি হোক, দেশের বিদ্রূপ সংস্কৃতি তাদের জন্য উপযুক্ত নয়। তার চোখ মুখে উদ্বেগের ছাপ। কীভাবে বলবে সেই সব কথা? শীতের প্রকোপ কমতে শুরু করছে। ম্যাপল পতাকার দেশের মার্চ মাসে এলে বসন্তের আগমন হয়। তখন গাছে গাছে বাংলাদেশের মতো কোকিলের ডাক শোনা না গেলেও বিচিত্র রকমের পাখির আনাগোনা বেড়ে যায়। ম্যাপল গাছের পাতারা নিজেদের সৌন্দর্য বিলিয়ে বেড়ায় এই সময়। রাস্তার ধারে, বাড়ির আশেপাশে কমলা রঙের ম্যাপল পাতা ঝরে পড়ে থাকে। এমন দৃশ্য কানাডার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। এমনই একদিন বিকেলে ঝলমলে রোদের মাঝে আরাব হন্তদন্ত হয়ে বাসায় আসতো। হাতের মাঝে রাখ কিছু কাগজ ফাইল ছুঁড়ে মারল বিছানায়। শার্টের কলের আটাশটো টাইটাস ছুঁড়ে ফেললো মেঝেতে। আরিবার ভাইয়ের এমন হনহনিয়ে ঘরের ভেতর প্রবেশ দৃশ্য দেখছে, কিন্তু জিজ্ঞেস করার সময় সুযোগ কিছুই পায়নি সে। পয়সা আশ্রমে ছিল। বের হয়ে চমকে আরাপের এমন বিরূপ আচরণ দেখে জিজ্ঞেস করতে সে প্রচণ্ড ভয় পেয়েছিল। পরে সাহস সঞ্চার করে বলল, কি হয়েছে তোমার? আরাপ পয়সের অগোছালো বুকের মাঝে চেপে ধরল। গলার স্বর ভীষণ কাঁপছে তার। কাঁপা স্বরে বলল, বিয়ের ইনভিটেশন কার্ড পেয়েছি আমার কলিংয়ের। পশু বিষয়টা বলতেও আমার ঘৃণা হচ্ছে ভীষণ। বিয়ের সাথে কার সাথে হবে জানো? আরবের দুই ঠোঁট তিরেক্কির সাথে কাঁপছে। পয়সি গুজে থাকা মাথা আরবের বুক থেকে বের করলো, চট করে বলল, জানি না তো কার সাথে বিয়ে হচ্ছে, তুমি তো বলনি আমাকে। আরব দীর্ঘশ্বাস ছাড়ল, মুখ কুচকে জবাব দিল। পয়সি বলল, খুব বিশ্রী ব্যাপার, বলতে মুখে বাঁধছে আমার। এই দেশের সমকামিতা এত বেশি হয়, কি বলবো আর। পয়সি চমকালো, বলল, দুইজনই কি ছেলে? আরাপ মাথা নাড়ালো, বলল, না ছেলে নয়, দুইজনই মেয়ে। পয়সি চুপ হয়ে গেল, বলার ভাষা নেই। সে অপেক্ষা করছে আরাপ কি বলবে এখন তা শোনার জন্য। আরাপ মৌনতা পালন করলো চুপচাপ। কিছু সময় পর নিজের মৌনতা ভেঙে বলল, সরি বউ, নিজেকে সেফ রাখতে পারবো, তোমাকে হয়তো সেফ রাখতে পারবো, কিন্তু আমার বাচ্চা কাছে সেফ রাখতে পারবো না। এদেশে উন্নতি হলেও এদেশের এসব কালচার আমাদের জন্য উপযুক্ত নয়। ভাবছি 2 বছর পর একেবারের জন্য নিজের দেশে ফিরে যাব। এদেশে আমাদের বাচ্চাদের জন্য একদম নিরাপদ নয়। পয়সা আসলো, তার কোনো আপত্তি নেই। আরবও খুশি হলে বউ সম্মতি পেয়ে। নিশুতি রজনী, মন কনকনে চলছে ঘোর অন্ধকার। আনিমিষার অতনে ডুবে আছে সে। দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো কিছুই করার নেই বোধ হয়। আরিবা নিজের জীবনের শখ কষিয়ে মরতে। হঠাৎই ভূকম্পন হলো তার মুঠোফোনে। সে চমকালো, এতটা কে কল দিল। স্ক্রিনে উঠে দিয়ে দেখলো বাংলাদেশি নাম্বার। অবাক হয়নি তেমন। তার বাবা মা ঘুমানোর আগে তাকে একবার করে ফোন দেয়। কল রিসিভ করতে গৌরব উচ্ছ্বাসিত মধুর কণ্ঠস্বর। কেমন আছো আম্মু? ভালো আছি পাপা, তুমি কেমন আছো? ভালো আম্মু। আমরা কিন্তু কানাডায় ফিরছি 2 দিন বাদে। তবে এবার আমাদের সাথে একজন অতিথি আসবে। তার জন্য অতিথি রুম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। সে এসে যেন কোনো অভিযোগ না করতে পারে। ঠিক আছে আম্মু, ভালো থেকো। গৌরব আরও কিছু কৌশলাদি বিনিময় করে কল কাটলো, কিন্তু আরিবার ঘোর যেন কাটছেই না। অতিথি কে আসবে আবার? সে বেশ চিন্তায় পড়ল, কিন্তু কোনো সুরহা মেরেনি তার। সকালে ঘুম ভাঙল মিষ্টি শব্দে। পয়সি নাস্তা রেডি করে ডাকলো। সে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো তার ভাই তৈরি হয়ে আসছে অফিসে যাওয়ার জন্য। নাস্তা শেষ করে ছুটে যাবার অফিসের উদ্দেশ্যে সে হাই তুলতে তুলতে টেবিলে বসলো। আরাব বোনের মনোভাব বোঝার চেষ্টা করছে। এক ভুরু উঁচিয়ে বলল, কী ব্যাপার বলতো, আজকাল ভার্সিটিতে যাস না? আগে তো কখনো মিস করতো না তোর। আর এবার স্থির ও শীতল দৃষ্টি, গলার স্বরও ভীষণ শান্ত, বলল, ইচ্ছে করে না। কেন ইচ্ছে করে না? এমনি। আরাব দ্বিতীয়বার জিজ্ঞেস করতে গিয়ে চুপ করে গেল। কিছু প্রসঙ্গ ঘোরাতে বলে উঠল, কিন্তু ওর ভাবি ভার্সিটি যাবে, তার সাথে অন্তত যাওয়ার দরকার তোর। ও একা গিয়ে বোর হয়ে যাবে। তাছাড়া এদেশের জন্য সে একেবারেই নতুন, ভাষার জটিলতাও আছে। জানা বোন। আরিবা চুপচাপ উপর নিচ করে মাথা নাড়ালো, অর্থাৎ সে যাবে। আরাব খেতে খেতে আরিবাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। আংশিক এমন পরিবর্তনের কারণ বুঝতে পারল না। তবে পয়সা ইশারাই বলল তাকে চোখে চোখে রাখতে। পয়সা ইশারাই হ্যাঁ বলে জানাল দিল, সে অবশ্য খেয়াল রাখবে। ভার্সিটিতে পা রাখতে আরিবার পা যেন থমকে দাঁড়ালো। হৃৎপিণ্ড কাঁপছে ভীষণ। ভয় যেন আষ্টে বৃষ্টি জড়িয়ে আছে তাকে। কিন্তু তার যে ভয় জয় করতেই হবে। পয়সা একা চেপে ধরলো। অধরের কারণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, চলো ভাবি আমাদের ক্যাম্পাসে। পয়সি চলল তার কথা মতো, কিন্তু দূরে যেতেই কারো করুণ স্বর ভেসে এলো, হে মিস। আরিবা তাকালো না, অথচ পয়সি কৌতূহলবশত পেছনে ঘাড় বাঁকালো। দেখলো সুঠাম গঠনের সুদর্শন এক যুবক দাঁড়ানো, যার ঠোঁটে মিষ্টি হাসি চলছে। পয়সি জিজ্ঞেস করলো, কাকে ডাকছেন?
যুবকটি আরও কয়েক কদম এগিয়ে এলো, আগের মতন হাসি ঝুলছে তার। বলল, আপনার নাম পৌষী? পৈশী চমকে উঠল, চোখ পিটপিট করে বলল, আপনি বাংলা জানেন, আবার আমার নামও জানেন? কিভাবে? যুবকটি মজা পেল বোধহয়, রগড় গলায় বলল, আরও অনেক কিছু জানি ভাবি। পৌষী ফের চমকালো, বলল, ভাবি? আমি আপনার ভাবি কিভাবে হই? ও আমার সহপাঠী, তাই আমাকে চেনে, তাই তোমাকে চেনে, এর বেশি কিছু না। চলো আমরা ক্যাম্পাসে যাই। পৈশীর হাতটা আরিবা হনহনিয়ে ক্যাম্পাসের দিকে ঢুকলো, অথচ ইয়ান পেছনে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। সে আরিবার মতিগতি বোঝার চেষ্টা করে যাচ্ছে। দেশ থেকে ফেরার পর থেকে তাকে বারবার এড়িয়ে যাচ্ছে। তার ফোন কল রিসিভ করে না, নাম্বার ব্লক লিস্টে, রীতিমতো তাকে অপমান করে যাচ্ছে। এর সুরাহা কিভাবে করবে? কিছু সময় ভাবলো, এরপর সব পিছু ছুটল আরিবাদের অনুসরণ করে। আরিবা ভয় পেলেও দমে গেল না, না তার হাঁটার গতি কমলো। পৈশী আন্দাজে ঢিল ছুঁড়ে বলল, ভালোবাসতে খুব, অনেক পছন্দের সুপুরুষ ছিল, তাই না? আরিবা হঠাৎই থেমে গেল। পৈশীকে ধরা হাতটাও ছুটে গেল তার হাত থেকে। থমথমে মুখশ্রী, তবে হুট করেই মুখের আদল পরিবর্তন হয়ে গেল। বলল, আমাকে বিশ্বাস করে বলতে পারো আরিবা, আমি এই বিষয়ে কারো সাথে শেয়ার করব না, প্রমিস। আরিবা হাসল, তবে সেই হাসি আনন্দের নয়, বরং নিজের উপর তাচ্ছিলের হাসি। পৈশীর দিকে তাকিয়ে বলল, ভাবি, নিরিবিলি বসে আমরা এসব নিয়ে কথা বলবো, ঠিক আছে? কিন্তু এখন না। দেখো, ওই বেয়াদবটা আমাদের পিছু নিয়েছে, দ্রুত ক্যাম্পাসে চলো। পৈশীও সম্মতি জানালো। দুইজন ছুটে গেল ক্যাম্পাসে। ইয়ান ফের হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ল। মিস হয়ে গেল আজকের জন্যও, তবে এরপরে সে সুযোগ পেলে একদমই ছাড়বে না। পুরো ঘর জুড়ে উৎসব ভাব। পৈশী নিজ হাতে ঘরের কাজ করছে, সঙ্গে হিসেবে আরিবা। আর কিছু সময়ের মধ্যে গৌরব আলিশবা আসবে, কিন্তু সাথে আসবে একজন অতিথিও। কিন্তু কে সেটা? ব্যক্তিটা অজানা পৈশীর। বাহারি রকমের রান্নার আয়োজন করা হয়েছে, যার পুরো আয়োজনই করছে আরিবা পৈশী দুইজন মিলেই। দুপুর গড়িয়ে আরাব এয়ারপোর্ট থেকে তার বাবা মাকে নিতে আসতো। গৌরব আলিশবাকে দেখে সে আনন্দিত। পৌশী এতদিন পর বাড়ির ভরপুর লাগছে তার কাছে। তার জড়ি ধরে আহ্লাদে হয়ে বলল, তোমরা কতদিন পরে এলে, এবার থেকে আর একা একা লাগবে না। গৌরব আলিশবা পৌশীর মাথায় হাত বুলিয়ে দিল। গৌরব রকড় গলায় বলল, তে এতদিন বুঝি ভালো লাগেনি আম্মাজান? পৈশী কিঞ্চিত লজ্জা পেল, বলল, বড় পাপ্পা, বড় আম্মু, যাও তোমরা ফ্রেশ হয়ে নাও। আজকে তোমাদের জন্য আমি আর আরিবা মিলে রান্না করছি, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আরিবার বাবা মায়ের সাথে কুশল বিনিময় শেষ করে গাড়ির দিকে তীক্ষ্ণ নজর দিয়ে আসছে অতিথিকে দেখার জন্য। কিন্তু অতিথির নামার নামই নেই। কিন্তু সে মাত্র নজর ঘোরালো, দেখলো গাড়ি থেকে নামছে একটা পুরুষ অবয়। চোখ কালো, সানগ্লাস, কালো গায়ে হুডিসহ জ্যাকেট, পরনে প্যান্ট আর সাদা বর্ণের হুডিতে মাথা ঢাকা, চোখ সানগ্লাস। সে বুঝতে পারলো না এই লোকটাকে, কিন্তু যখন তার মুখোমুখি হলো হঠাৎই সেই লোকটার চোখে সানগ্লাস খুলে নিল। তারপর দেখলো পুরো হয়ে গেল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সেই লোকটার দিকে। তার এমন চাহনি বোধহয় সেই লোককে সহ্য হলো না, তাই সে বলে উঠল, ম্যাডাম, ভেতরে প্রবেশ করব, সাইড দিন। আরিবা বেকুব বনে গেল নিজের কৃতকর্মের জন্য। তবে তার রাগ হচ্ছে ভীষণ। এই পার্থের বাচ্চা এখানে কেন? সে হনহনিয়ে মায়ের কাছে গেল জানার জন্য, কিন্তু ততক্ষণে তার মা রুম থেকে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য। তার বাবাও নেই সামনে। সে আরও অবাক হলো পার্থের আচরণ দেখে। তাকে দেখেও কেমন না দেখার ভান করছে। সে বুঝলো এই ছেলের এত ভাব কিসের। দুপুরে খাবার শেষে পার্থ অতিথিশালায় পাঠানোর রেস্ট করার জন্য। পার্থ নিশ্চুপে নিজের রুমে চলে গেছে, আর এবার দিকে ভুল করেও তাকায়নি। পৈশী অবশ্য বেশ অবাক হয়েছে পার্থকে দেখে, কিন্তু আরিবা নিজ মুখে ভঙ্গিমা দেখে হাসল। কেউ এক নজর তা দেখে জব্দ করতে। আরিবা নিজের রুমে এসে শুয়ে আসে, ভাবছে অনেক কিছুই, কিন্তু এর সমাধান খুঁজে নিল মা বাবার কাছে গিয়ে। তার বাবার কাছ থেকে জানতে পারলো পার্থ দিন দুয়েক থাকবে শুধু বাড়িতে, এরপরে সে হোস্টেলে চলে যাবে। স্টুডেন্ট হিসেবে কানাডায় পড়তে এসে এটা নাকি তার স্বপ্ন ছিল, তাই তাদের সাথে নিয়ে আসছে তাকে। এ বেশি কিছু নয়, কিন্তু আরিবার মনে হচ্ছে পার্থ জ্বালানোর জন্য ইচ্ছে করে কানাডায় পড়তে এসছে। এটা তার ড্রিম নয়, হয়তো প্রতিশোধের স্পিয়া হতে পারে। দিন দুয়েক শেষ হতে পার্থ নিজের হোস্টেলের উদ্দেশ্যে চলে গেল। 2 দিন আরিবার সাথে ভুল করেও সে দৃষ্টি বিনিময় করেনি, বরং দূরত্ব রেখেছে 1000 গুণ। আরিবা আশ্চর্য হচ্ছে বারংবার আচরণ দেখে। সে ভাবতেই পারছে না স্যাবলার মতো তার পেছনে ঘুরঘুর করা ছেলেটা সত্যি বদলে গেছে।
রাগ হলো ভীষণ, কিন্তু কিছু করার নেই তারও। আরাব আজকাল ভীষণ ব্যস্ত, নতুন প্রজেক্ট হাতে নিয়েছে সে, কিন্তু পয়সীর আহ্লাদীপনাও দিন দিন বেড়েই যাচ্ছে। সে অবাক হয়, বউ তাকে হুঁশিয়ারি দিয়ে রাখে সময়ের হেরফের যেন না হয়, দ্রুত বাসায় ফিরতে হবে। রাতে তাকে নিয়ে হাতে খাইয়ে দিতে হবে, নয়তো সে খাবার মুখেই তুলবে না। আরাব বিরক্ত নয়, তাকে ব্যস্ত দেখে বেড়ে যাওয়ায় বউকে সময় দিতে পারছে না। তখন রাগে বোম হয়ে থাকে তার বউ। কি আর করবে, একটাই তো তার বউ, তাই তো রাগ অভিমান কমানোর জন্য হলেও রাতে ঠিক সময় বাসায় ফিরে আসতে হয়, তবু বউয়ের অভিমান ভাঙে না। পয়সা আরিবা দুইজনে একসাথে ভার্সিটি আসা যাওয়া করে। পয়সা আরিবার সমস্যা সম্পর্কে জেনেছে, শুনে সে তাজ্জব বনে গেছে। দেখতে বেশ সুদর্শন যুবক ইয়ান, আর সেই ছেলে কিনা সমকামী এবং বহুগামী, অর্থাৎ তার কাছে পুরুষও ভালো লাগে আবার নারীও। আস্তাগফিরুল্লাহ। আরিবা তাকে বলা শেষ করতেই পয়সির গলার স্বর যেন বন্ধ হয়ে গিয়েছিল। যতবারই মনে পড়ছে সেই কথা, ততবারই সে আস্তাগফিরুল্লাহ পড়ে বামে কয়েকবার থুতু নিক্ষেপ করে বলে উঠল, বাংলাদেশ থেকে ফিরে ওর সাথে দেখা করতে যাই, সারপ্রাইজ দেব ভেবে ওকে বলিনি, কিন্তু সেদিন ওকে এক হোটেলে যেতে দেখি, সাথে দুজন ছেলে। হোটেলের সেই ছেলের পর একটা মেয়ের সাথেও তার রঙ্গলীলা দেখতে পাই। বিশ্বাস করো, এসব দেখে আমি হোটেল থেকে বের করে বমি করে দিই। নিজের প্রতি তখন বেশ ঘৃণা জন্মেছিল। ছি, এমন ছেলেকে সে পছন্দ করত যে কিনা আমি আর ভাবতে পারি না। ছুটে গিয়েছিলাম আমার এক মেয়ে ফ্রেন্ড সিমলার কাছে। সে মেয়ে বাংলাদেশি, কিন্তু তার কাছে এসব খুলে বলতে সে হেসে উঠল, বলল এসব তো স্বাভাবিক ব্যাপার কানাডার জন্য, তুই এত রিয়াক্ট করছিস কেন? এখানে এসবই চলে। বিশ্বাস করো ভাবি, আমি ভাবতেই পারিনি সে বাংলাদেশি হয়ে এসব বিষয়কে স্বাভাবিক ভাববে। তুমি বড্ড বাঁচা বেঁচে গেছো এসব শয়তানের প্ররোচনা থেকে। সঠিক সময়ে আল্লাহ তোমার পথ দেখিয়েছে, শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে। প্রায় 4 মাস পর হঠাৎ একদিন সুখবর এলো পয়সী মা হতে চলেছে। গৌরব আলিশবা তো সেই খুশি, অবশেষে দাদা দাদু হতে যাচ্ছে তারা। সৌরভ প্রিয়াকে এই খবর পৌঁছাতে তারাও খুশিতে আত্মহারা। অবশেষে তারাও নানা নাতির হাতে হতে যাচ্ছে, কিন্তু বেচারা পূর্ণি অসহায়। সে খালামণি হবে, কিন্তু তাও নিজ চোখে দেখতে পারবে না। পয়সীর এমন খবরে আরও উচ্ছ্বাসিত, বউকে কাছে টেনে নিয়ে বলল, কী চাও পোষমাস? তোমাকে কি দিলে সবচেয়ে বেশি খুশি হবে বলো তো? পয়সা অকপটে বলল, বাচ্চার খুশিতে জিজ্ঞেস করছো আমি কি চাই? তার মানে বাচ্চাই সব, আমি কিছু না? এতদিন তোমার অবহেলা দেখে এসেছি, যেই বাচ্চার কথা শুনেছ আর অমনি তোমার ভালোবাসা চুইয়ে চুইয়ে পড়ছে। আরে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নতুন প্রজেক্টের কারণে একটু সময় হেরফের হয়েছে, এর জন্য রাগ করলে হবে? একদম বাহানা দিবে না, তোমার কাজই সব, আমি না। আরে বউ, এত চেতলে হবে? একদম কাছে ঘেঁষবে না, দূরে থাকো। আরাপ তপ্তা খেয়ে বসে আছে, এখনো বাচ্চা আসেনি, তার আগেই এমন আউট করে দিল, এই কেমন বিচার? আজকাল যেন পয়সীর জৌলসতা বেড়েই চলেছে। আগের থেকে কিঞ্চিত স্বাস্থ্য বেড়েছে, তবে সৌন্দর্য, গায়ের রং, চেহারা বিরাট পরিবর্তন এসছে। আরাপ মুগ্ধতায় আচ্ছন্ন বইয়ের এমন রূপে। তার অবশিষ্ট দুচোখ পয়সীর দিকে নিবদ্ধ, মনে অনাকাঙ্ক্ষিত কিছু চলছেই, কিন্তু পয়সী তার নিজের জগৎ নিয়ে, তার মনলেশ জগতে বসবাস, তার ছোট্ট পুষ্কে ভবিষ্যৎ নিয়ে। আরাপ মনক্ষণ হলো কিছুটা, এখন আর বাচ্চা আসেনি, তার আগেই বউ তাকে পর করে দিল। এমনটা হলে সে বউকে ছাড়া থাকবে কিভাবে? পুরুষালী সত্তা হাহাকার উঠল, আনমনে খাটে হেলান দিয়ে বসে আসছে সে। নগ্নসুরে ডেকে উঠল, বউ এদিকে এসে তো। পয়সী আলমারি গোছাচ্ছে, নিজের পুষ্কে জায়গায় খালি করে রেখেছে আগে থেকেই। আরবেরা তো নমনীয়তা সুরে মনে সে বুঝে। চোখ দূর তুলে তাকালো এক পলক, ফের নিজের কাছে মনোনিবেশ করলো। কাজ করতে করতে বলল, কি হয়েছে? আরাপ আশাহত হলো, গলার স্বর কিছুটা রুক্ষ ভেজালো, বলল, আজকাল তুমি আমার যত্ন নাও না, একটুও আমার সেবা করো না। এই যে আমার মাথা ব্যথা করছে, তুমি একটু খেয়াল করলে না, বড্ড অবহেলা করছো আমাকে বউ। পয়সী মাথা তুলল, তাকিয়ে আছে নিষ্পলক, স্বামীর মতিগতি বোঝানোর চেষ্টা করছে সে। কিছু সময় অতিক্রান্ত হতেই নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মাথা ব্যথায় ওষুধ পাতা নিয়ে এসছে, আরবের সম্মুখে ধরল, বলল, মাথা ব্যথা করলে ওষুধ খেয়ে নাও। আরাপ নিজের দৃষ্টি নামিয়ে নিল, মুখের ভাব বড্ড অসহায়ত্ব। দীর্ঘশ্বাস ছাড়ল হঠাৎই, তারপর শাহাদাত আঙুল উঠে নিজের দিকে তাক করে নিজেই নিজের বিদ্রুপ করল। আরাপ তুই
কি ভেবেছিলি বউকে মাথার ব্যথার কথা বলে সে চোখের জলে এর কেটে কুটে তোর কাছে ছুটে আসবে? মোটেও না। এত আশা রাখতে নেই বাচ্চা। সেই দিন কি আর আছে এখন? বউ তোমার ভালোবাসায় জড়িয়ে ধরবে? পৌষি থ হয়ে আছে। আরবের কাণ্ড থেকে আপনা আপনিই ভ্রুতুটি কুঞ্চিত হলো তৎক্ষণাৎ। সে ভেবেই পায় না এত নিখুঁত অভিনয় কিভাবে করে জানে মানুষ। মুখ বাঁকালো কিঞ্চিত, যা আরবের দৃষ্টির আড়ালে নিজের ডান হাত তুলে আরবের কপাল মালিশ করতে করতে জবাব দিল, তুমি ইঞ্জিনিয়ার না হয়ে কিন্তু অভিনেতা হতে পারতে, খুব ভালো অভিনয় জানো। আরব বউয়ের কথাবার্তায় কর্ণপাত করেনি। সে বিছানায় বসে আছে। পৈশি দাঁড়িয়ে থাকতে তার কপাল মালিশ করছে। আরব পৈশির কোমর চেপে ধরল। আগুসালে তার শাড়ির উপর গুজে আসছে। পৈশির মাথা কেমন ঝিনঝিন করছে। আরবের পারফিউমে বিদঘুটে গন্ধও লাগছে তার নাসা বজ্রে। পেটের ভেতর থেকে নাড়িবুড়ি বেরিয়ে আসার উপক্রম হলো সেই গন্ধে। সে আরবকে বলল, ছাড়ো, আমার বমি আসছে মনে হচ্ছে, বাথরুমে যাব। আরব ছাড়ল না। তার মন অন্য কিছু বলছে। পৈশি তার কাছ থেকে বাঁচতে হতে মিথ্যে বলছে ভাবল। না ছেড়ে হাতের বাঁধন আরও দৃঢ় করে নিল। এর ফলাফল হলো হিতে বিপরীত এবং ভয়াবহ। পৈশি নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। গলগল করে নিজের পেটে থাকা সব কিছু আরবের গায়ে ছড়ালো। বেচারা আরব তো কিংবিমূর্তি। সে তো কালেও ভাবেনি তার বউ সত্যি বমি করবে। নিজের অপরাধ সাব্যস্ত করলো এমন ভুলের জন্য। বমি করে পৈশি নিঃসন্দেহে সতেজ একদম। আরব ঝটপট বউকে এক হাত তুলে বুকের মাঝে লেপটে ধরল কথায়। পিঠে আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, সরি বউ, আমি বুঝতে পারিনি তোমার সত্যি বমি আসবে। পৈশি কথা বলার অবস্থায় নেই। অসহায়ের মতো কাতরাচ্ছে সে। তাকে ধরে অসময়ে নিয়ে আসলো আরব। পরিষ্কার করে দিল ভালো করে। তারপর নিজেও পরিষ্কার হয়ে নিল। এরপর থেকে ভুল করেও পৈশির সাথে মজা করে না। ধীরে ধীরে সময় বাড়লো। সাথে সাথে পৈশির মাতৃত্বের বিষয়গুলো স্পষ্ট হচ্ছে ইদানিং। কনসেপ্ট করা 6 মাস হতেই চললো, পেট যেন বেশ ভারী উঠছে। হাঁটতে বসতে ঘুমাতে সব কিছু যেন তার দিন দিন কষ্টসাধ্য হয়ে হচ্ছে। যত কষ্টই একজন মায়ের পৈশি হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। আসলে মা হয়তো সহজ নয়। আরব স্বামী একজন পিতা হয়ে উঠল হুট করেই। স্ত্রীর প্রতি সর্বদা সতর্ক নজর রাখছে, যাতে তার কষ্ট কম হয়। আলিশবা বেশ চিন্তিত পৈশিকে নিয়ে। মাত্র 6 মাসে তার পেট অতিরিক্ত বড় দেখা যাচ্ছে। দেখলেই মনে হবে ডেলিভারির সময় হয়ে গেছে, অথচ এখনও 3 মাস বাকি। এই বিষয়টা সে প্রিয়ার সাথে শেয়ার করতে সে কেটেকুটে অস্থির মেয়ের জন্য। সে একজন দক্ষ নার্স হয়েও মেয়ের চিন্তায় বিভোর সারাক্ষণ। ডেলিভারির 1 মাস আগে থেকে সে কানাডায় এসে পৌঁছাবে। মেয়ের ক্লান্তিলগ্নে মা হিসেবে পাশে থাকা সহসায় সাহস দেবে তাকে। কিন্তু নাজমা ভাবছে অন্য কিছু। সে এই কথা প্রিয়াকে স্পষ্ট করে জানিয়েছেও। এই কথা শুনে তো প্রিয়া আরও বেশি উদ্বিগ্ন। এমনটা হলেও তো তার মেয়েকে ঝুঁকিতে আছে। কিন্তু নাজমা বেশ শক্ত আছেন। তিনি বলেন, এত উতাল না হয়ে মেয়ের জন্য দোয়া করো। তাকে কিন্তু এসব বলতে যেও না আবার, তাহলে সে হীনমন্যতে ভুগবে। সময় যেন দ্রুত ঘনিয়ে এলো। প্রেগনেন্সি 9 মাস চলছে। প্রিয়া সৌরভ এলো বাংলাদেশ থেকে মেয়ের কঠিন সময় পাশে দাঁড়াতে। আর কিছুদিন মাত্র মেয়ে মা হতে যাচ্ছে। ডেলিভারির সময়ও যেন ঘনিয়ে এলো দ্রুতই। একদিন সন্ধ্যাবেলা হঠাৎই পৈশি প্রসব ব্যথায় কোকিয়ে উঠল। হাসপাতালে নেওয়া হলো তড়িঘড়ি করে। আর আপ তখন অফিসে ব্যস্ত। শোনামাত্র সে ছুটে এলো। কিন্তু বিপত্তি বাঁধল ডেলিভারি করতে গিয়ে। পৈশির 2 ব্যাগ রক্ত লাগবে, তা অতি জরুরি। ওর রক্তের গ্রুপ বি পজিটিভ। সৌরভ এগিয়ে এলো ব্যাংকে রক্তদান করতে। আর তার পৈশির রক্তের গ্রুপ একই, অথচ আরও 1 ভাগ সংকট তখন। ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায়নি। রক্ত না পেয়ে সবাই যখন হতাশ বিমূঢ় প্রায়, তখন আলোর দিশারে ছুটে এলো পার্থ। তার রক্তের গ্রুপ বি পজিটিভ। আরব কৃতজ্ঞতায় গদগদ হয়ে গেল। হয়তো এই জন্য লোকে বলে, বন্ধু করো তো করো সঠিক মানুষ নির্বাচন করে। দুঃসময় যে তোমার পাশের ঢাল হিসেবে দাঁড়াতে পারবে। পার্থর সাথে নিবিড় আলিঙ্গন করল সে। 28 ফেব্রুয়ারি দিন সোমবার রাত 8টায় পৃথিবীর মুখ দেখল আরব পৈশির প্রথম সন্তান। 1 মিনিটের ব্যবধান এলো তাদের দ্বিতীয় সন্তানও, যমজ 2 ছেলে। আরব তাজ্জব বনে গেল। যমজ ছেলে হচ্ছে সে বিশ্বাসই করতে পারছে না। অথচ প্রিয়া আলিশবাদের সবই জানা ছিল। পৈশির জ্ঞান ফিরে সেও আরবের মতো অবাক। তাকেও জানানো হয়নি তার যমজ বাচ্চা হবে। এখন দেখেও সে আবেগে আপ্লুত। দেখতে একদম আরবের অবিকল 2 ছেলে। গায়ের রং গৌরবর্ণ ঠিক তাদের বাবারই মতো, যেন একখণ্ড শুভ্র তুষার। সে আনমনে বিড়বিড় করলো, আমার তুষার শুভ্র। হাসপাতালে 3 দিন থাকার পর বাসায় নিয়ে আসলো পৈশিকে। আরব যেন বাঁধনহারা, বারবার জিজ্ঞেস করছে। ছেলেকে কোলে নিয়ে বলে ওঠে, এই পুচকে দুটো আমার ছেলে। তার এমন আচরণ দেখে পৈশি খেপে যায়। তখন তিরিক্ষে মেজাজে সে জবাব দেয়, না, অনলাইনে অর্ডার করছি, তোমার হাতে যাবে কেন, কোন দুঃখে। আরব তখন বউয়ের কথায় খুশিতে হাসে। গৌরবও যেন খুশিতে আত্মহারা। সৌরভকে খোঁচা মেরে বলে, দেখলি ভাই,
দুটো দাদা ভাই আসছে আমাদের, তুই তো ভাগ নিবি না ওদের, জানতো। এই জন্য দুইজন আসছে একজন সাথে। সৌরভ ভাইয়ের সাথে তাল মেলালো। সে ভাবতে চমকে উঠল তার মেয়ের দুটো চমৎ ছেলে, ঠিক যেন তাদের বিপরীত। নাজমা ভিডিও কলে নাতনি ঘরের পুস্তিকে দেখে নিজের নয়ন জোড়ালো আর সবাইকে দেখিয়ে বলল, এই যে আবার আরেক গৌরব সৌরভ, শুধু ব্যবধান তার ছেলে থেকে এই পিচ্চিগুলো বেশি সুন্দর। 5 দিনের মধ্যে জামজমকভাবে বাচ্চাদের নামকরণ করা হলো। প্রথমে জনের নাম আরবাত তুষার এবং দ্বিতীয়জনের নাম রাখা হলো আলফাস শুভ। সৌরভ দুজনকে কোলে নিয়ে কিছু সময় চেয়ে থাকে। কালো মার্বেল পাথরের মতো গোল গোল চোখ, চার চোখ। নানা ভাই বললে কেমন করে তাকিয়ে থাকে তার দিকে, নয়তো হাই তুলে ঘুমের ঘরে। সে ভেবে পায় না কোনটা তার মতো শান্ত সভ্য। দুইজনে তো সারাক্ষণ চিকচিক করে মুরগির বাচ্চার মতো। আনমনেই হাসে। তবে এর মাঝে তুষার কিছুটা শান্ত দেখা যায়, কিন্তু শুভ্র সেটা রাগী। সে সারাক্ষণ চিকচিক করে থাকার জন্য। পরম মমতায় সে বুকে চেপে ধরে। কি এক সুখকর মুহূর্ত। মাস দেড়েকে সৌরভ পিয়া নাতনিদের সাথে ছিল। এরপর ফিরে আসে নিজের মাতৃভূমিতে। পূর্ণিরও বড্ড আফসোস হয়, কবে দেখবে তার পুষ্কো দুইজনকে। আরাপ কথা দিয়েছে বাচ্চাদের 6 মাস পূর্ণ হলে সে দেশে ফিরবে, কিন্তু তার আগে নয়। পূর্ণিও অপেক্ষার প্রহর গোনে। 6 মাস পূর্ণ হতেই আরাপ তার কথা রাখে, সে দেশে আসে এর মাঝে। এতে পূর্ণিও খুশি হয়। সারাক্ষণ তুষার শুভ্রকে নিয়ে ঘুরঘুর করে। তাদের খাওয়ানো এবং কোলে নেওয়াই সব পূর্ণিই করে। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে আবার ফিরে আসে কানাডার উদ্দেশ্যে। ঐশীর ভার্সিটির পরীক্ষা চলছে। আলিশবার গৌরব মিলে তুষারকে, শুভ্র দুজনকে সামলায়। 8 মাসের বাচ্চা হওয়া এখন আদো বুলি ফুটছে। তাতা বলে বেড়ায়, আবার মাঝে মাঝে প্যাপা বলে ওঠে। আরাপ খুশিতে ডগমগে উঠে তখন। অবশ্যই তার ছেলেরাও তাকে ডাকতে পারে, কিন্তু বয়সে হতবাক। মা না ডেকে সারাক্ষণ প্যাপা করে কেন এরা? সে বাচ্চাদের ইচ্ছে মতো বকে, তোর না মা দেখে পাপা করিস কেন? তখন তুষার শুভ্র দুইজনে চুপ করে শুনে মায়ের কথা, কিন্তু পরক্ষণে আবার প্যাপা বলে চেঁচিয়ে ওঠে।